প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভিতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান সংলাপ প্রতিদিনে। আমি মুকসিমুল হাসান এবং আজ আমরা দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং এই সমস্ত আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আলোচনার শুরুতেই তাদের সঙ্গে পরিচিত হব। আমার সামনে ঠিক বামে রয়েছেন আবু সাইদ খান, তিনি সিনিয়র সাংবাদিক এবং উপদেষ্টা সম্পাদক দৈনিক সমকাল, এবং তার ঠিক পাশে অর্থাৎ আমার সামনে ডানে রয়েছেন আরেকজন সিনিয়র সাংবাদিক নেতা এম এ আজিজ। আমরা আপনাদের এনটিভির আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং আপনাদের স্বাগত জানানোর মধ্য দিয়ে আলোচনায় আমরা যেতে চাই। আমরা একটু আজিজ ভাই, আপনার কাছ থেকে শুরুটা করি। সেটি হচ্ছে যে আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে পোশাক শিল্পের এই যে একটি বড় খাত, সেই খাতের শ্রমিকদের ভিতরে অসন্তোষ, বিক্ষোভ, এবং সেটি গতকাল আরও বেশি ছিল। পরশুদিন একজন মারা গিয়েছিলেন, তারপরে গতকাল উত্তাল ছিল, এবং আজকেও কোনো জায়গায় একটু শান্ত হয়েছে, আবার কোনো জায়গায় একটু অশান্ত আছে। তো আসলে এটি নিয়ে আমরা দেখছি যে শ্রমিক মালিক উভয় পক্ষের বৈঠক হয়েছে, শ্রম উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে, মন্ত্রণালয় কাজ করছে, কিন্তু কেন আমরা এটা থামাতে পারছি না? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমরা দাবি করি এবং আমরা গর্বও করি যে গার্মেন্ট সেক্টর যে এক্সপোর্ট হয় তার 80% এক্সপোর্ট হয় গার্মেন্ট সেক্টর থেকে। কিন্তু সবসময় এই গার্মেন্ট সেক্টরটা শ্রমিক আন্দোলনে অশান্ত থাকে। এটা এখন না, কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে যে অশান্ত হয়েছে, পরিবর্তিত পরিস্থিতির কারণে তা নয়, সবসময় আগেও হইতো। এবং আপনি দেখেন, যখন আন্দোলনটা শুরু হলো তাদের বকেয়া বেতনের জন্যে, তারপরে এইটা শ্রম উপদেষ্টার সাথে বিজেএমই বৈঠক হলো, শ্রমিক নেতারাও থাকলো এবং সমাধান হয়ে গেল, ঘোষণাও দিল। বকেয়া বেতন দেবে, বিজেপি মেনে নিল। তারপরেও কয়েকটা আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি কোনো বকেয়া বেতন পরিশোধ করে নাই। তারপরে গভীরে জানা গেল যে তাদের ব্যাংক লোন আছে, বলা হয়েছে ভদ্রভাবে, ব্যাংক লোপাটাও থাকতে পারে, তাই না? এখন তাদের পাওয়া যায় না। তো এখন শ্রমিকরা তো বেতন চাইবেই, তাদের বকেয়া বেতন, রেগুলার বেতন দিবেন, আপনি বকেয়া বেতন। তো এই জন্য দায়ী তো খালি শ্রমিকদের কাছে আঙুলি তুললে তো হবে না। দ্বিতীয়ত, শ্রমিক তো তাদের দাবির জন্য আন্দোলন করবেই, শ্রমিকরা তো আন্দোলনই কিন্তু আজিজ ভাই, সমাধান কেন আমরা করতে পারছি না? সমাধান করতে পারছি না, ওই যে ব্যাপারটা একটাই, যে ব্যবসায়ীরা, আমাদের দেশে ব্যবসায়ীরা ব্যবসা মানে মুনাফা বোঝে, এইটাকেই হলো সমস্যা। কাউকে কিছু দিতে রাজি না। যেমন ধরেন, আমার ফ্যামিলির লোকই আপনার মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশনে চাকরি করে, তা তো নিয়মিত কিচ্ছু বলতে হয় না, 5% আপনার প্রফিট শেয়ারিং দিয়ে যাচ্ছে। তো প্রফিট শেয়ারিং দিলেই তো অনেক টাকা, কয়েক লক্ষ টাকা আমার ফ্যামিলির মধ্যেই আছে। কিন্তু আমাদের দেশে প্রফিট শেয়ারিং তো দূরের কথা, ন্যায্য বেতনটা, তাও শ্রমিকদের বেতন, ধরেন এই যে আমরাও হোয়াইট কালার শ্রমিক, আমাদের বেতন থেকে যত শ্রমিক নামে যা আছে সবার বেতনের দেশে, এবং পৃথিবীর যে কোনো জায়গার থেকে তো আমাদের এখানে বেতন কম শ্রমিকদের। এই সাবকন্টিনেন্টের মধ্যে আফগানিস্তান ছাড়া সবার সাথে বেতন কম, শিক্ষকদের বেতন কম, সব চাকরিজীবীর বেতন কম, সব কিছু বাংলাদেশে কম। ব্যবসায়ীদের সবসময় লস হয়, তারা সবসময় বলে লস হয়েছে। অথচ এই দেশে যত টাকা পাচার হয়, পাচারের দুইটা পথ, একটা হলো ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট, আর একটা হচ্ছে আপনার হুন্ডি। হ্যাঁ, তো এখানে আপনার আন্ডার ইনভয়েসিং, আমরা তো তিনজন করতে চাই না, যারা ব্যবসা করে তারাই করে, যারা ইম্পোর্ট করে, যারা এক্সপোর্ট করে তারাই করে। আমাদের মতো লোক যদি টাকালা হয়, হয়তো হুন্ডির কাছে যাইতে পারে। হুন্ডি হলো যারা ঘুষ টুস খায়, টাকা জমে যায়, তারা হুন্ডিতে পাচার করে দেয়। তো আমি এই জন্য বলবো যে এই সৃষ্টিটা কিন্তু, আমি বলবো, ধরেন এই যে একজন মারা গেছে, অত্যন্ত দুঃখজনক। ধরেন আর্মির ট্রেনিং কিন্তু শ্রমিক আন্দোলন আপনার কন্ট্রোল করার জন্য তাদের ট্রেনিং দেওয়া হয় না। এটা আর্মি সভরেনিটির জন্য। হ্যাঁ, এটা হলো পুলিশ করবে। তারপরে আপনার ডিজিডিএফআই দিয়ে ওই খবর নেবেন তা না, তার জন্য গোয়েন্দার সংস্থা আলাদা, সিভিলিয়ান তারা ইনফরমেশন দিবে। কিন্তু ওখানে যেভাবে হ্যান্ডেলটা করা হচ্ছে, এই হ্যান্ডেলটা এখন
কিন্তু প্রপারলিও হচ্ছে না। এখন আর্মিদের ট্রেনিং দমন করো, সোজা কথা বল প্রয়োগ করো ফাইনালি। তারপরে আমি বলবো ছাত্র আন্দোলনের সময় তো তা করে নাই তারা, বরং আমি বলবো অনেক জায়গায় শেষের দিকে সহযোগিতা করেছে। তার মানে কি আর্মির এটা কাজ না, আর্মি এইভাবে পেশাদার না, সে কারণেই কন্ট্রোল করতে পারছে না? না, তা বলবো না। মূল কথা হচ্ছে যে মানুষের পেটে ক্ষুধা। আমি বেতন আচ্ছা, পাই, তার মানে আমার তাদের বকেয়া সংকট, বেতন সমস্যা, দিবেন না, বৈষম্য। দিলেই তো সমাধান তো হয়ে গেছিল। বেতনটা দিলেই তো, বকেয়া বেতনটা দিলে, রেগুলার বেতনটা দিলে তার আন্দোলনটা এই ফেজে হয় না। সাইদ ভাই, আপনার কাছে একটু এই ব্যাপারেই জানতে চাই। সেটি হচ্ছে আপনি আজিজ ভাই যে বিষয়গুলো বললেন, ইন্টারনাল সমস্যা, বিশেষ করে শ্রমিকদের আসলেই যে অনেক তাদের ন্যায্য দাবি অনেক সময় মুখে বলা হলেও আসলে মানা হয় না, এটি যেমন সত্য, এর পাশাপাশি যে কথাটি বলা হচ্ছে যে পতিত স্বৈরাচারের প্রেতাত্মা, কেউ বলছে অনুপ্রবেশকারী, কেউ বলছে ইন্ডিয়া সহ বাইরের দেশে যাদের গার্মেন্টস শিল্প আমাদের মতো গ্রো করছে বা আমরা যাদের সাথে কম্পিট করছি, তাদেরও কোনো ষড়যন্ত্র থাকতে পারে। আসলে আপনি কি আজিজ ভাইয়ের মতোই মনে করেন, না ভিন্ন কিছু যোগ করেন? আচ্ছা, এই ষড়যন্ত্র তত্ত্ব তো পুরনো পুরনো ব্যাপার। তত্ত্ব। এটা আগের সরকারের আমলেও ছিল, তার আগের সরকারের আমলেও ছিল। দীর্ঘদিন ধরে একটা ষড়যন্ত্র তত্ত্ব, পিছনে তৃতীয় শক্তির হাত রয়েছে ইত্যাদি। কিন্তু বাস্তবে ঘটনাটা হচ্ছে যে এখানে শ্রমিক মালিকদের সমস্যা, এবং সেখানে এটা ঠিক যে আমাদের গার্মেন্ট শিল্পের বেশ উন্নয়নও ঘটেছে, এবং সেখানে নিয়মিত বেতন দেওয়া ইত্যাদি সেগুলো কমপ্লেন্সের অধীনে চলে আসছে, এগুলো ঠিক। কিন্তু কিছু কিছু জায়গা, কিছু কিছু কারখানা সেখানে বেতন দেওয়া হচ্ছে না, এবং কি চুক্তি হওয়ার পরেও বকেয়া বেতন পরিশোধ করার কথা সেটা পরিশোধ না করে সেটা লে অফ ঘোষণা করেছে। তো এই তখন শ্রমিকরা রাস্তায় নেমে এসছে। এখন এটার কারণে অনেক মালিকরা বলেন যে আমি তো আমার কলকারখানায় তো ঠিক মতো বেতন দিচ্ছি, আমার এই প্রবলেম কেন? কিন্তু প্রশ্নটা হচ্ছে তো এটা কমিউনিটির ব্যাপার। এক জায়গায় যখন ঘটনা ঘটে তখন আর এক জায়গায় ছড়িয়ে পড়ে, এটা স্পর্শ করে। তো এখানে এটার একটা স্থায়ী সমাধান খোঁজা দরকার, এবং শ্রমিকদের সমস্যা এবং কতটুকু সম্ভব, এবং আজকের বাস্তবতা এখানে তিন পক্ষ মিলে, অর্থাৎ মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং সরকার পক্ষ, তাদের মধ্যে একটা বোঝাপড়া হয়েছে। এটি শেষ না, আরও অনেক ক্ষেত্রেই তাদেরকে এ ব্যাপারে নিয়মিত বোঝাপড়া এটা করার দরকার। আর গার্মেন্ট শিল্প তো কেবলমাত্র আমাদের না, প্রতিবেশী ভারতে, শ্রীলঙ্কাতে এবং পৃথিবীর অন্য অন্য জায়গায় রয়েছে, ভিয়েতনামে আছে। তো তারা কিভাবে এটাকে হ্যান্ডেল করে, এসব অভিজ্ঞতাও আমাদেরকে কাজে লাগানোর দরকার। অতএব আমরা এই ষড়যন্ত্র তত্ত্ব না খুঁজে আমার মনে হয় সমাধান এবং এর স্থায়ী সমাধান কিভাবে করা যেতে পারে সেই ব্যাপারটা নিয়ে আমাদের ভাবা উচিত। এবং এটা ঠিক যে আমাদের এই শিল্প, যে যারা রেমিটেন্স আনছে যে শিল্প এবং আমাদের অর্থনীতিকে চাঙ্গা করছে, এইটা যাতে ক্ষতি না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সঙ্গে সঙ্গে শ্রমিকরাও যদি বঞ্চিত না হয় সে বিষয়টা আমাদের নজর রাখা। একই সঙ্গে আরেকটা ব্যাপারে বলি, সেটা হচ্ছে আমরা গার্মেন্টস শিল্পে অস্থিরতা নিয়ে বলছিলাম, পাশাপাশি আমরা যদি বলি পাহাড়ে, অর্থাৎ পার্বত্য চট্টগ্রামের বিশেষ করে খাগড়াছড়িতে একজন মৃত্যুর ঘটনায় আবারও একজন স্কুল শিক্ষকের ধর্ষণের অভিযোগে পাহাড়িরা হত্যা করেছে। এরকম একটি ঘটনায় আবারও সেখানে উত্তপ্ত 144 দ্বারা জারি করা হয়েছিল, আজ বিকালে একটু আগে 144 দ্বারা উঠায় নেওয়া হয়েছে। সেখানে কেন? এটিও হয়তো আমরা বলবো যে পাহাড়েও মাঝে মধ্যে এরকম হয়, কিন্তু এটিরও কি স্থায়ী সমাধান দরকার না, বা কিভাবে সম্ভব, বা কেন হচ্ছে? যে ঘটনা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, কিংবা এর আগেও যে একজনকে কেন্দ্র করে একটা অপরাধকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, এগুলো আমার কাছে মনে হয় উপলক্ষ মাত্র। মূল সমস্যা হচ্ছে যে সেখানে জনগোষ্ঠীর মধ্যে একটা বিভেদ রেখা তৈরি হয়েছে, সেটা হলো পাহাড়ি এবং বাঙালি। সেখানে এক সময় তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তো তারপরে শান্তি চুক্তি হওয়ার মধ্য দিয়ে পার্বত্যবাসীর যে দাবি ছিল, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীর যে দাবিগুলো ছিল, সেই দাবিগুলোকে অনার করা হয়নি। যে সরকার চুক্তি করেছে, চুক্তি করে এটাকে ঝুলিয়ে রেখেছে, এবং এখনও সেখানকার ভূমি সমস্যা, সেখানে প্রশাসনিক সমস্যা, এগুলো সমাধান হচ্ছে না। তো ভূমির মালিকানা নিয়ে বিরোধ তো রয়ে গেছে, সেখানে কমিউনিটি মালিকানা ছিল, সেখানে এর ভিতর হচ্ছে ভূমি বেদখল হচ্ছে, এবং এই ভূমি এক ধরনের আগ্রাসন, ওখানে বিভিন্ন রকম ভাবে ওখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে তাদের জমিতে, এমনকি সেনাবাহিনীর ক্যাম্প তৈরি করা হচ্ছে ইত্যাদি, এবং কতটুকু সেগুলো প্রয়োজন, কতটুকু অপ্রয়োজন, সেগুলো নিয়ে বিতর্ক আছে। তো আমার বক্তব্য হচ্ছে যে
প্রথমত জি, এখানে সমস্যার মূলে যেতে হবে, এখানে শান্তি চুক্তি বাস্তবায়ন করতে হবে, এবং শান্তি চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের হারাবার কিছু নাই, বরং এখানে পাওয়ার কিছু। সম্প্রীতি এবং এখানে পাহাড়ি বাঙালিদের মধ্যে এবং রাষ্ট্রের সঙ্গে, মানে বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে পাহাড়ের জনগোষ্ঠীর সেতু বন্ধন রচনার দিক নির্দেশনা রয়েছে। কিন্তু এটা এখনও আমার মনে হয় যে এই নতুন সরকারের ও দায়িত্ব হবে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হবে এই চুক্তি বাস্তবায়ন করা। আর সেই সঙ্গে সঙ্গে যেসব ঘটনাগুলো ঘটছে সেগুলোকে খতিয়ে দেখা, এবং এখানে বাঙালি পুলিশ, বাঙালি প্রশাসন এর প্রতি পার্বত্যবাসীর কোনো আস্থা নাই। ওখানকার চাকমা, মারমা, ত্রিপুরা যারা ওখানে, তাদের আস্থা নেই, এবং তাদের কাছে, এবং এখানে যারা ওখানে দায়িত্বপ্রাপ্ত হয় তারাও মনে করে তারাও বুঝি শাসক। আস্থা কি ফিরে আনার কোনো মানে চেষ্টা করলে কি সম্ভব না? কেন নাই সম্ভব না? ওই যে আমি যেটা বললাম, তাদের ভূমির উপর তাদের অধিকার, সেখানে তাদের নিজস্ব প্রশাসন গড়ে তোলা, এবং শান্তি চুক্তিতে তার সমাধান আছে। সেই সমাধানটা হলে শান্তি চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে, কিন্তু সেইটা তারা আমরা করছি না। এবং আরেকটা হলো আমাদের মানসিকতার পরিবর্তন করা দরকার। আমাদের অ্যাটিটিউড হচ্ছে ওটা যেন তাদের বাঙালির উপনিবেশ, এই মানসিকতা বাঙালি ছাড়তে হবে। বৃহত্তর বাঙালি জনগোষ্ঠী এই মানসিকতা যতদিন থাকবে ততদিন পাহাড়ি সমস্যার সমাধান হবে না। আচ্ছা, একই প্রসঙ্গে আজিজ ভাই আপনার কাছেও যদি একটু জানতে চাই যে আবু সাইদ ভাই যে কথাগুলো বলছিলেন তার ভিতরে একটি ছিল পাহাড়ি বাঙালি যে দ্বন্দ্ব, মূলত এক শিক্ষক হোক বা একজন হত্যা, এগুলো ইস্যু হিসাবে কাজ করে, কিন্তু তাদের দীর্ঘদিনের সংকট সমস্যা, এবং তিনি বলছিলেন যে শান্তি চুক্তির বাস্তবায়নের মধ্য দিয়েই হয়তো এটির সমাধান সম্ভব। আপনি একমত কিনা? পাশাপাশি আরেকটি জিনিসের বিষয় এটার সঙ্গে আপনি একটু যোগ করবেন, সেটি হচ্ছে যে এই যে পাহাড়ি সংঘাতের ধরন পরিবর্তিত হচ্ছে কিনা, কারণ আমরা দেখছি যে সেভেন সিস্টারের অস্থিরতা, সাথে এখানেও ক্ষুদ্র কিছু গোষ্ঠী যারা সশস্ত্র হয়ে উঠছে গত কয়েক বছরে, সেটিও দেখা যাচ্ছে। আবার তারা স্বাধীনতা চাচ্ছে তাও না, কিন্তু এমন একটি আশঙ্কা বা আতঙ্ক করা হচ্ছে যে তারা স্বাধীনতাও চেয়ে বসে কিনা। এই বাস্তবতার কারণটা কি? না দেখেন, আমি বেশ আগে জি। আমি একদম চিটাগাং হিলট্যাক্স থেকে শুরু করে আপনার শেরপুর পর্যন্ত আমি কিন্তু হেঁটে বিরতি নিয়ে হেঁটে হেঁটে আমি ভ্রমণ করেছি এবং 5-6টা রিপোর্টও করেছি। তাদের কালচার সম্পর্কে আমার থেকে শুরু করে সব কিছু জানা আছে। 10 বছর সাইদ ভাই যেমন সরল মনে বললেন, এই সব কথার সাথে একমত হয়েও আমি বলছি যে আমেরিকান বা বিদেশি পাদ্রীরা 20 বছর 30 বছর 15 বছর জঙ্গলের ভিতরে বসে আছে, ধর্মান্তর ঘটাচ্ছে। হ্যাঁ, সনাতন ধর্ম থেকে মুসলমান ধর্ম থেকে খ্রিস্টান বানানো হচ্ছে। হ্যাঁ, এটার উদ্দেশ্য কি? খ্রিস্টান স্টেটের কথাও শুনছি আমরা ওখানে একটা। এটা ধরেন অনিয়ারে আমার তো এটা পাইছি আমি, এগুলো তো সব বেশি করে বলা উচিত না। শুধু হিল ট্র্যাক্স না, 3টা হিল ট্র্যাক্স, আপনার আরাকানের অংশ, ওদিকে তিব্বত অংশ, পাহাড়ি পুরো অঞ্চলটাতে এই ওয়ার্কটা হচ্ছে। আলটিমেটলি এটা একটা খ্রিস্টান রাষ্ট্রের পরিকল্পনা আছে বলে আমার তথ্য পেয়েছি। হ্যাঁ, তো এখানে শান্তি প্রতিষ্ঠা করা আমার বিবেচনায়, সাইদ ভাইয়ের হিসাবে আমার বিবেচনায় কঠিন। কঠিন এই কারণে, মানে শান্তি চুক্তি বাস্তবায়নও সম্ভব না, পুরো সম্ভব না। আচ্ছা, পুরো সম্ভব না। তবে শান্তি চুক্তি বাস্তবায়ন যদি করা হতো, ধরেন সমস্যাটা তৈরি হয়েছে কিন্তু সেই কাপ্তাই ড্যাম থেকে আইয়ুব খানের সময়, তখন তাদেরকে পুনর্বাসন করা হয় নাই। কাপ্তাই ড্যাম হওয়ার পরে অনেক ল্যান্ড তাদের ডুবে যায়, কিন্তু তারা প্রপার তাদেরকে রিসেটেল করা হয় নাই। আর এগ্রিমেন্ট করার পরে যে শান্তি চুক্তি করা হলো, সেখানে এই চুক্তিটা কিন্তু মেজর 2টে জিনিস আছে, যেটা হচ্ছে একটা হলো তাদের ভূমি সমস্যার সমাধান করা। ভূমি হলো ব্রিটিশ আইনে যার যেখানে পজিশন সেটার মালিক। এখন আমাদের বাংলাদেশের ভূখণ্ড থেকে কিছু সেটেলার ওখানে দেওয়া হয়েছে, তারা কিন্তু জমির মালিক হয়েছে, কিন্তু তাদেরটা কিন্তু কোনো হয়নি, সমাধান হয়নি। এখন ধরেন যেখানে সেটেল করা হয়েছে সেখানেও তো আরেকজনের দখলে ছিল, এক্স্যাক্টলি। তাহলে একটা বিরোধ, বিরোধ। এটার নিষ্পত্তি করতে হবে, করা হচ্ছে না। তারপরে পাহাড়ি অঞ্চলের কাউন্সিল করা হয়েছে, এগুলো ভোটার দিয়ে ভোট দিয়ে আপনার ইয়ে করা হবে, নির্বাচিত প্রতিনিধি থাকবে, সেখানে বরাবরই প্রশাসক দিয়ে শাসন করা হয়। তো এখন ভোটার তালিকা করা যায় নাই। দ্বিতীয়টা হচ্ছে আমাদের জন্য সমস্যা, অর্থাৎ প্লেন ল্যান্ড যদি বলি,
সবাই পাহাড়িরাও এসে আমার এলাকায় জায়গা কিনতে পারবে, হ্যাঁ, ঢাকা শহরে জায়গা কিনতে পারবে, কিন্তু আমরা ওখানে জায়গা কিনতে পারবো না। হ্যাঁ, এটাও তো একটা বৈষম্য, কারণ এটা তো আমরা তো বিচ্ছিন্ন দেশ ভাবছি না, কারণ ওই তিনটা হিল ডিস্ট্রিক্ট বাংলাদেশ একই দেশ, একই দেশ। কিন্তু তাদের সংস্কৃতি সুতরাং ভিন্ন। আমাদেরকে এইভাবেই তো ভাবতে হবে। এখন তাদের সংস্কৃতিটা আলাদা, এখন তাদেরও অভিযোগ আছে, তাদের অনেকগুলো বড় গোষ্ঠী হলো 11টার মতো, কিন্তু আরও বেশি আছে। কিন্তু আপনি চুক্তিটা করলাম শুধু চাকমারদের সাথে, ওরা হলো সবচেয়ে বড় গোষ্ঠী, তা আর সবাই কিন্তু ভিতরে ভিতরে অসন্তুষ্ট ছিল। এখন ধরেন কুকি চীন সবচেয়ে ছোট্ট গ্রুপটা, তারা কিন্তু স্বায়ত্ত শাসনের দাবি করেছে। এখন তার নেতা নাথান বম শোনা যায় সে মিজোরামে আছে। তারা এপারে মায়ানমারের চীন প্রদেশে ট্রেনিং হয়, এখানে মিজোরাম বা ওই পাশ থেকে ট্রেনিং হয়। তো এখন মানে এটা সমস্যাটা শুধু দেশের ভেতরে না, বাইরেরও আছে। না, আমার ওইটাই বক্তব্য। এটা হচ্ছে কি, এখন যে সমাধানটা আসলে কিভাবে হতে পারে? না, সমাধানটা হতে পারে যে এক হচ্ছে চুক্তি করেছি তো রাষ্ট্র, চুক্তিটা বাস্তবায়নের এই যে সমস্যাগুলি আছে এটা সর্ট আউট করে এটা করতে হবে। দ্বিতীয়ত আমার ধারণা, যত যাই হোক না কেন, ভারতের 7 সিস্টার এই জন্য ভারতের লাগবে, কারণ ভারত বুঝতেছে কিনা জানি না, আমাদের এখানেও কিন্তু ওখান থেকেই ট্রেনিং দিয়ে আসতো, আর আমাদের এখান থেকেও ট্রেনিং দিয়ে বিরতিতে যাব একদম শেষ। তো এই জন্য বলছি যে আমার মনে হয় মায়ানমার সাথে সম্পর্ক করা মুশকিল। ওই জোনের যারা রাষ্ট্রের অংশীদার তাদের সাথে যৌথভাবে সমস্যার সমাধান করা, যার যার রাষ্ট্রকে শেষে যেন নিরাপদ রাখার চেষ্টা করা। নিরাপদ রাখা। আমরা আলোচনা শুনছিলাম যে বিষয় নিয়ে, আমরা পোশাক শিল্প এবং পাহাড় নিয়ে আলোচনা করছিলাম। আমরা একটু প্রসঙ্গ পরিবর্তন করতে চাই। সেটি হচ্ছে আজকে একটি এই ভবনেই কারণ বাজারে র্যাবের যে মিডিয়া সেন্টার আছে সেখানে একটি ব্রিফিং হয়েছে। সেখানে সংস্থাটির মিডিয়া শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস তিনি জানিয়েছেন, প্রশ্নোত্তরে তিনি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কিভাবে দেশ ছেড়ে পালিয়েছেন সে বিষয়ে তারা জানেন না। আমরা এর বাইরেও কখনো শুনি যে কেউ আটক হয়েছেন, দুই একজন সাবেক মন্ত্রীর কথা, আবার শুনি যে তিনি দেশের বাইরে। তো র্যাব জানে না, আবার র্যাব অনেককে গ্রেফতারও করছে। তাহলে আসলে জানে কে এবং কেন জানে না? এটা তো সহজ উত্তর। এর কারণ হচ্ছে যে বিগত শাসন আমলে, শেখ হাসিনার শাসন আমলে পুলিশ, র্যাব সহ প্রশাসনকে দলীয়করণ করা হয়েছিল এবং দলীয় স্বার্থে তাদেরকে ব্যবহার করা হয়েছে। তো এই অবস্থার মধ্যে দিয়ে একটা পরিবর্তন ঘটে গেছে। এই পরিবর্তন ঘটার পর সেখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ ডিমোলাইজড হয়ে গেছে। পুলিশের ভিতর সাধারণ সিপাহীদের মধ্যে যে প্রশ্ন এসছে, সাধারণ পুলিশের মধ্যে প্রশ্ন এসছে যে যারা এই বাহিনীকে ব্যবহার করে কাড়ি কাড়ি টাকা করেছে, লুটপাট করেছে, তো আমরা তো তার মালিক না, মালিক হচ্ছে মুষ্টিমেয় ব্যক্তি, তো আমরা তাদের দ্বারা ব্যবহৃত হয়েছি। তো তাদের ভিতরে এই বোধটা এখন তৈরি হয়েছে, তো আমরা এখন বারবার কেন ব্যবহৃত হব। তো এই যে পুলিশ এক ধরনের ডিমোলাইজড হয়ে আছে, তো তাদেরকে এখনও ঠিক করা যায়নি। আর একটা হচ্ছে যে র্যাব কীভাবে আছে, তো র্যাবের একটা অংশ তো পুলিশ, সেনাবাহিনী ইত্যাদি। তো সেখানেও আমরা লক্ষ্য করি যে সেই সময় যতটা সক্রিয়তা দরকার ছিল বাহিনীগুলোর, কিংবা এই সরকার আসার পরে এই সরকারের আনুগত্য স্বীকার করার ক্ষেত্রেও তো গড়িমসি ছিল, যে কারণে একটা গ্যাপ তৈরি হয়, প্রশাসন, পুলিশ প্রশাসনের ক্ষেত্রে একটা গ্যাপ তৈরি হয়, এবং যে গ্যাপের মধ্য দিয়ে তারা অনেকেই চলে গেছে। কিংবা এও হতে পারে, আমি জানি না, এবং হওয়াটাই স্বাভাবিক, যে বিগত দিনের প্রশাসনের কেউ সামরিক বেসামরিক উভয় প্রশাসনেরই হতে পারে, যে সহযোগিতা পেয়েছে, তাদের সঙ্গে তো দীর্ঘ 15 বছর 16 বছরের যে তাদের মধ্যে যে ওঠা বসা ইত্যাদি, এবং একটা নেক্সাস গড়ে উঠেছিল, সেই কারণেও তারা সহায়তা পেয়েছে, যে কারণে তারা চলে গেছে। এখন হয়তো বা র্যাব অ্যাক্টিভ হয়েছে, পুলিশের কিছু অংশ তারা সক্রিয় হয়েছে, তো তাদের পক্ষে আমার কাছে মনে হয় যে জানার কথা না, কিংবা চলে গেছে এই দায়টা পুরোপুরি তাদের ঘাড়ে এখন আর চাপানো যায় না। আজিজ ভাই, আপনার কাছেও যদি এই বিষয়টা নিয়ে একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রী তিনি তো আসলে ছোটো খাটো কেউ না, সে এয়ারপোর্ট থেকে যাক কিংবা আপনার এমনি স্থলবন্দর থেকে যাক, ওনার যাওয়াটা তো খুবই দৃশ্যমান হওয়ার কথা। যেখানে আমরা শামসুদ্দিন
চৌধুরী মানিককেও দেখেছি যে তিনি পর্যন্ত একেবারে চোরাই পথ থেকে তিনি গ্রেফতার হয়েছেন। আমরা দেখেছি ইসাক আলী খান পান্না, ছাত্রলীগের সাবেক নেতা, তিনি পাহাড় থেকে হয়তো যেতে যেয়ে পড়ে যেয়ে কিংবা গুলিবিদ্ধ হয়ে তিনি মারা গেছেন। তো যেখানে এরকম মানুষও পার পাচ্ছে না, সেখানে এত বড় মানে বড় বড় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা অন্য মন্ত্রী তারা কিভাবে যায়? এত বড় মানুষ বলেই যাওয়া সম্ভব হয়েছে, ছোটরা যেতে পারছে না। আচ্ছা, আপনি বলেন তো যে শেখ হাসিনার পরিবারের কে গ্রেপ্তার হয়েছে? এখন একটা পর্যন্ত উদাহরণ দিতে পারবেন? এখন না। পর্যন্ত না। যা গ্রেপ্তার হচ্ছে দেখানো হচ্ছে। এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে, যখন এই শেখ হাসিনা পালিয়ে গেলেন, সাথে সাথে হঠাৎ করে কাউকে না জানায় চলে গেছেন, তো তিনি নিজের মতো চলে গেছেন, তখন সব লোক আটকা পড়ছে। তখন কিন্তু সবাই, যেটা সেনাবাহিনীর থেকে বলা হলো, 662 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে বিভিন্ন। এরপরে বলা সাথে একথা বলা হলো যাদের নামে মামলা হবে তাদেরকে হস্তান্তর করা হবে। এরপরে জানা গেল যে যেহেতু হস্তান্তর করাই হবে, তখন নাকি নিজেরা উদ্যোগে ওখান থেকে বেরিয়ে আসছে যে হস্তান্তর, তাহলে একটু কোনো চিপাচাপি দিয়ে মানে প্রস্থান করা যায় কিনা। আমার প্রশ্নটা এখানে, কয়জন বেরোইছে এটা তো আমরা জানি না, জানেন না। প্রশ্ন এখানে 2, এখনো কি ওখানে আছে? তাও তো জানি না। তাও তো জানেন না। আয়নাঘর প্রধান উপদেষ্টা বললেন আয়নাঘর বন্ধ হয়েছে, হারায় গেল। জাতিসংঘ বলে 600, বিরোধী দল বলে 700, আর লোক গেল কোথায়? আয়নাঘরের ভিতরের দৃশ্য তো আমরা এখনো দেখি নাই। এখনো দেখেন নাই। তাহলে এই জিনিসগুলো তো পরিষ্কার হওয়া দরকার ছিল। এখন উদাহরণ দেই, বেনজির হচ্ছে প্রথম ফ্যামিলি নিয়ে বাংলাদেশ ছেড়ে চলে গেছে। আপনার ভিডিও দেখছেন না এয়ারপোর্টে? সে কি তার পাসপোর্ট ধরতে ছয় নাই? ওখানকার পুলিশ, ইমিগ্রেশনের লোক তাকে ব্যাক করে দিছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন না কেন? তাহলেই তো ওখান দিয়ে পাস করতে সেটা পারে তো না। আগের সরকারের সময়। আমি আগের সরকারের সঙ্গে এই সরকারকে একইভাবে দেখব। একই না, আমার কথা হচ্ছে যে আগে হোক আর পরে হোক, জি। বেনজিরের বিরুদ্ধে অলরেডি ব্যবস্থা হয়েছিল। আপনি জি, জি। ব্যবস্থা যদি নিতেন তাহলে কিন্তু পরে কেউ যেতে পারতো না। এখন ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী যে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যে চলে গেছে, এটা তো ভিতরে লুকায় আছে না বাইরে চলে গেছে, না সেনানিবাসে আছে না কই আছে, এটা এখনো কনফার্ম না। এখন র্যাব বলতেছে আমরা জানি না, জানবো না। জানার তো কথা। একটা নিশ্চিত হয়েছে, বুঝছেন, পত্রিকায় নিউজ এসেছে এবং টিভিতে দেখানো হয়েছে, তারা কলকাতার পার্কে। হ্যাঁ, পার্কে বলতেছে, দেখা গেছে। হ্যাঁ, দেখা গেছে। কিন্তু তাদের কাছে খবর নাই। বিষয়টা হলো যে অনেক সময় হয় কি, এখন ওই মাস মিডিয়াতে অনেক কিছু বানানো হয়। এও তো হতে পারে ওটা বানায় একটা প্যাকেজ করে দিছে। না না, তাহলে আপনাকে চ্যালেঞ্জ করতে হবে হ্যাঁ, নিউজটা। না, এই জন্যই বলছি যে আর আমাদের দেশ থেকে যারাই পালিয়ে যাচ্ছে তারা নীরব আশ্রয় ভারতকেই মনে করে। না, পার্শ্ববর্তী দেশ যেহেতু আপনার এয়ারে পালানোর থেকে স্থলপথেই বেশি পালাচ্ছে। কিন্তু স্থলের পথে, এই জন্যই আমি বলছি যে আমাদের সরকারটা আসলে প্রথম লটেই যে এটা তো এক ধরনের বিপ্লবী সরকার। হ্যাঁ, এইটা নিয়ে আমি প্রশ্নে যেতাম। একটা বিপ্লবী সরকার, তার প্রথমে বসেই আমার করণীয় কি এটা আগে ঠিক করা উচিত ছিল। সেই জায়গাটা আমার মনে হয় প্রপার সিদ্ধান্ত হয় নাই। যেমন ধরেন চিফ অ্যাডভাইজার একবার হয়েছিল, উনি কি ওনার নাম ভুলে গেলাম, হাবিবুর রহমান বোধহয় নাকি, ওই বিচারপতি হাবিবুর রহমান 96 সালে যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন। সরকার প্রধান ছিল। হ্যাঁ, আগের দিনই সব সেক্রেটারি সব ট্রান্সফার করে দিছে। হ্যাঁ, তখন তো আওয়ামী লীগ থেকে বলা হলো যে এটা পরিকল্পিত, সে আমাদের লোক না, দিয়েছেন দ্যাট। কিন্তু সে প্রশাসনকে নিরপেক্ষ করার জন্য সে আগেই হোমওয়ার্ক করে বাস ইয়ে করে দিছে। লতিফুর রহমান। লতিফুর রহমান। কিন্তু এই সরকার যেহেতু হঠাৎ করেই আপনার আসছে, ওই রকম, তার তো লতিফুর রহমান তো জানতো যে সেই চিফ জাস্টিস হবে, আচ্ছা, কেয়ারটেকার তত্ত্বাবধানশীল হবে। আমি একটু আবু সাইদ খান আপনার কাছে এই বিষয়টা জানতে চাই। আমি অতীতের সরকারের সঙ্গে মিলাবো না এই সরকারকে, এই কারণে যেহেতু এই সরকার একেবারে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষের রক্ত দিয়ে পাওয়া একটা সরকার বা একটা ব্যবস্থা এখন আমরা আছি। তো যাদের রক্ত যারা গুলি খেলো, এখন খুব স্বাভাবিকভাবেই যে কথাটি একটু আগে আজিজ ভাই বলছিলেন যে এই যে
যে একটা বিপ্লবী সরকার হওয়ার কথা এখানে, তাহলে এত খুন এত রক্ত যার কারণে একটা 15 বছরের একটা রেজিম চেঞ্জ হয়ে গেল, সেই সরকারের থেকে তিনি যে বাহিনীতেই হোক না কেন বা যারাই থাকুক না কেন, বড় বড় খুনের অভিযোগ যাদের বিরুদ্ধে, তারা পার পেয়ে যেতে পারছে। না, ব্যাপারটা হচ্ছে যে সরকার মানে তো এখানে অন্তর্বর্তী সরকার মানে তো কিছু লোক, হ্যাঁ কিছু লোক, 10-15 জন লোক, 20 জন লোক, 20 জন লোক, বাকিরা সবাই তো তাদের অধীনে। না অধীনে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই প্রশাসনটাকে এমনভাবে ব্যবহার করা হয়েছে যে এই প্রশাসনের সঙ্গে তাদের মানে নেতৃত্ব প্রতিষ্ঠা করার একটা সময়ের ব্যাপার। ইচ্ছে করলে প্রশাসনকে তারা কাজে লাগাতে পারে নাই, অনেক সময় তো পুলিশ তাদের কথা শোনে নাই, তো প্রশাসনে সচিবালয় সেখানে বিদ্রোহ হয়েছে। অতএব এই প্রশাসনকে যতক্ষণ পর্যন্ত এই অন্তর্বর্তী সরকার তার নিয়ন্ত্রণে নিয়ে আসতে না পারছে, পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসতে না পারছে, সেই সময়ের মধ্যেই তো এই ঘটনাগুলো ঘটে গেছে। এইটা নিয়ে যদি আপনার কাছে আমি এভাবে বলি যে যদি একটু এভাবে আমরা আলোচনাটা করি যে আমি সরকারে আছি, এখন আমি প্রশাসনকে এমনভাবে তৈরি করলাম যে আমার কথা সব শুনবে এবং আমাকে পালিয়ে যেতেও সহায়তা করবে, তাহলে তো মানুষ সেটিই করবে, পালিয়ে যাবে, তাহলে তো তার বিচারেরও ভয় নেই, কারণ শেষ পর্যন্ত তো না প্রশাসনকে তো মানে বিগত শেখ হাসিনার সরকার কি ভেবেছেন যে পরপর 3টা নির্বাচন দিলেন না, তাই না? এবং এই 3টা নির্বাচন না দেওয়ার পরে তো কি ভাবলেন যে ক্ষমতা স্থায়ী হবে কিংবা আর একটা বাকশালী ব্যবস্থা গড়ে তুলবে, তো এইটা তো ধারণা ছিল। জি জি, তো সেই ধারণার কারণে পুলিশ প্রশাসনকে সেইভাবে ঢেলে সাজিয়েছেন, তার আজ্ঞাবহ তৈরি করেছেন এবং সব কিছুই ব্যক্তিকরণ হয়েছে এবং সব ব্যাপারে প্রধানমন্ত্রীর খবরদারি ছিল এবং তার নিয়ন্ত্রণ ছিল এবং মুষ্টিমেয় কিছু তার সঙ্গে কিছু উপদেষ্টা, আমলা, পুলিশ, তারা একটা গোষ্ঠীতন্ত্র কায়েম হয়েছিল। তো সেই জায়গা থেকে দেশটাকে এই মুক্ত করে এখানে প্রশাসনকে এই প্রভাব মুক্ত করা, তাকে আবার গতিশীল করা, এগুলো কিন্তু চারটেখানি কথা না। এটা হঠাৎ করে ইচ্ছে করলে ডক্টর ইউনূসের হাতে তো আলাদিনের কোনো চেরাক নেই, উনি বললেন প্রশাসন সব ঠিক হয়ে যাও, এটা ঠিক করতে হলে তাকে সময় দিতে হবে এবং একটা সময়ের পর তাকে প্রশাসনকে মানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে এবং সেই কাজটা আমার মনে হয় যে খানিকটা হয়েছে, কিন্তু পুরোপুরি হয়েছে বলে আমি মনে করি না। ভাই আপনি যদি এটা নিয়ে যোগ করেন, আমরা একটু বিরতিতে যাব। তার আগে না, যোগের ব্যাপারটা হচ্ছে কি যে আগের সরকারগুলি জি পুরাটা যেখানে সব আমলারা জানে, 1 বছর 6 মাস মিনিস্ট্রি ঘুরে ঘুরে তারা এক্সপার্ট, পেশাজীবী নাই আছে 5টা ক্যাডার, আরো 5টা ক্যাডার আছে, সেখান থেকে লোক হায়ার করতে পারে না? পারে তো। আমি তো এই সরকারও দেখতেছি যেখানে কোনো কিছু নাই, ওই পেশাজীবী আমলা বসায় দিচ্ছে। বণিক বার্তা রিপোর্ট করেছিল এবং অনুসন্ধানী রিপোর্ট যে 95% সেক্রেটারি এবং সিনিয়র সেক্রেটারি সব এই আপনার পতিত সরকারের সহযোগী ছিল, তো 5% ছিল। আপনি ওইভাবে জিনিসটা স্ক্রিন আউট তো করা হয় নাই। দ্বিতীয়ত ধরেন আমি অ্যাজ এ লেম্যান আমার সমাধান হচ্ছে এর আগে যারা রিটায়ার করে গেছে তাদের ভিতরে যারা অ্যাক্টিভ আছে তাদের ভিতরে কন্ট্রাক্ট সার্ভিসে কিছু হায়ার করে আসতো, হ্যাঁ কিছু করছে কিন্তু সেটা ভেরি স্লো। আবার নিচের দিক থেকে ধরেন পুলিশ ধরেন, এই যে ছাত্ররা আন্দোলন করছে, দেশে বেকার অনেক, আপনার ধরেন এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস, বেকারের দেশ, পুলিশে চাকরি দিয়ে দিত, দিয়ে শর্ট ট্রেনিং দিয়ে পুলিশ বানায় ফেলতো। এগুলো তো হয়তো ওনাদের এই দ্রুত চিন্তার ভিতরে কাজ করছে কিনা আমি জানি না। অর্থাৎ যেটা বলছি যে এটাকে অন্তর্বর্তীকালীন নাম দিলেও, যে সাইদ ভাই বলল, এটা আসলে কিছু লোক কমিটির মতো ছাত্রদের উপর ভর করে বসে গেছে। তো এরা তো আসলে তো বিপ্লবী, আসলে প্রকৃতপক্ষে এটা বিপ্লব করে যে সরকার পালিয়ে যাবে কারো কল্পনার মধ্যে নাই। জি, বলছে যে আজীবন হয়তো থাকবে, নামে গণতন্ত্র থাকবে, আসলে বাকশাল থাকবে। তো আপনার সেই সরকারকে পালায় গেল, তখন তো হারিত গড়িতে আগে বসে এই প্ল্যানিংটা করা দরকার ছিল। আমার মনে হচ্ছে কোনো সেক্টরের জন্য এই প্ল্যানিংটার অভাব আছে। আমার কাছে মনে হচ্ছে আপনি যদি একটা ইস্যু করে ধরেন, আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, হি ইজ দ্য রাইট পারসন। আর অর্থমন্ত্রী কত দূর,
আরগুলো তো আমি দেখতে খালি আওয়াজ মারতেছে। ওনারা প্রফেশনাল, ওনারা এই জায়গাগুলোতে আগেও কাজ করেছেন, হ্যাঁ, যেমন তো- পররাষ্ট্র উপদেষ্টা তিনিও এখানে সচিব ছিলেন। এবং বাংলাদেশ বা শ্রীলঙ্কা ব্যাংকরাপ্ট হয়ে গেছিল। জি জি। এবং আমি দেখছি মিডিয়াতে যে শ্রীলঙ্কার ব্যাংকের, সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ওই দেশের অর্থনীতিকে টেনে উঠিয়েছে। এবং আমাদের গভর্নর কিন্তু বলছে যে এই মাসের পরে অর্থনীতি রাইট ট্র্যাকে আসবে। এবং আমেরিকায় যাওয়ার পরে ডক্টর ইউনূস অনেক ফান্ড, প্রায় $13.5 বিলিয়ন কিন্তু আপনার অনুদান এবং সফট লোন এগুলি পাইছে। আমার মনে হয় প্রবাসীরাও একেবারে মানে রেভিডেন্স সাংঘাতিকভাবে পাঠাচ্ছে। আমার মনে হয় এটা ঠিক যে অর্থনীতিটা হয়তো আমাদের মনে হয় আমরা ব্যাংক্রাপসিতে পড়ার কোনো চান্স নাই। আমরা আবু সাইদ খান, আপনার কাছে আমরা একটু প্রশ্নে যেতে চাই, তারপরে আমরা এই প্রসঙ্গটা শেষ করব। সেটি হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন যে আজকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে যে বড় যে উৎসব বলি বা পূজা বলি, শারদীয় দুর্গা উৎসব, সেটির মহালয়ার, শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে, যদিও ষষ্ঠীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সেটি 9 অক্টোবর সেটি শুরু হবে। কিন্তু আজ র্যাব তাদের যে ব্রিফিংটি করেছে, সেই ব্রিফিংয়ে তারা বলেছেন প্রশ্নের উত্তরে যে দুর্গাপূজাকে কেন্দ্র করে উস্কানি রয়েছে, কিন্তু মানে উস্কানি থাকতেও যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য উস্কানি থাকতেই পারে, উস্কানি তো কিন্তু পরিস্থিতি তাদেরকে মোকাবেলা করতে হবে, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দুর্গাপূজা দীর্ঘকাল ধরে হয়ে আসছে, এর আগে পুলিশও লাগতো না, র্যাবও লাগতো না, এবং জনগণ, এমনকি ওই উৎসবের এই ধর্মটা হিন্দুদের ছিল কিন্তু উৎসবটা সবার ছিল, মুসলমান ছেলেমেয়েরাও তাতে যোগ দিয়েছে এবং সবাই মিলে, এমনকি কোথাও কোথাও পূজা মণ্ডপ গড়ার ক্ষেত্রে মুসলমান ছেলেমেয়েরাও তারাও শরিক হয়েছে, চাঁদা দিয়েছে তাদের হিন্দু ভাইদের পাশে, তো তারাও থেকেছে। এটা হচ্ছে আমাদের সংস্কৃতি। কিন্তু আমরা দেখি যে কিছু দুর্বৃত্ত বিভিন্ন সময় এখানে অঘটন ঘটিয়েছে। সব সরকারের আমলে আমরা পিছনে দেখি যে দুর্বৃত্ত, তাদের একটা অসৎ উদ্দেশ্য রয়ে গেছে। তো এই দুর্বৃত্তদেরকে দমন করা যায় না, কেননা দুর্বৃত্তরা, আমরা যেটা বিগত দিনে যতগুলো সাম্প্রদায়িক সহিংসতা ঘটনা ঘটেছে, তো দেখা যাচ্ছে যে দুর্বৃত্তদেররা ক্ষমতার আশ্রয় আছে, ক্ষমতার ছাতার নিচে আছে, যে কারণে তাদেরকে শাস্তির আওতায় আনা যায়নি। তো এখন এই অবস্থায় তো সেই দুর্বৃত্তদেরকে খুঁজে বের করা, আরেকটা হলো দুর্বৃত্তদেরকে যদি কোনো সরকার প্রভাবশালী মহল আশ্রয় না দেয়, তাহলে এই ধরনের অঘটন ঘটে না, এবং এই ধরনের ঘটনার মধ্য দিয়ে তো আমাদের রাষ্ট্রীয় সম্মানও ক্ষুণ্ণ হয়, আমাদের জাতির ভাবমূর্তিও নষ্ট হয়। অতএব সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসন, কেবল পুলিশ প্রশাসন না, পুলিশ প্রশাসন, র্যাব, জনগণ সবাইকে এই সংখ্যালঘু সম্প্রদায়ের এই যে পূজা আসছে, সেই পূজার পাশে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবাইকে সক্রিয় থাকতে হবে, সবাইকে পাশে দাঁড়াতে হবে, এর কোনো বিকল্প নাই। এবং আমাদেরকে মনে করতে হবে, অনেক সময় কেউ কেউ অপপ্রচার করে ভারতে কি হচ্ছে সেটা ভারতের বিষয়। হ্যাঁ, আমরা ভারত যদি কোনো অপকর্ম করে, সেখানকার সংখ্যালঘুদের ওপর যদি নির্যাতিত হয় সংখ্যালঘুরা, আমরা নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই, কিন্তু সেই প্রতিবাদ বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতিশোধ নয়, এবং বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে বরং আমরা তুলে ধরতে পারি যে আমরা বাংলাদেশে যেমনই করে নিরাপত্তা নিশ্চিত করেছি, আমরা প্রতিবেশী সব দেশ এমনইভাবে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে, সেই দাবিটাকে আমরা সুসংহত করতে পারি, তুলে ধরতে পারি। অতএব সেই জায়গা থেকে আমার মনে হয় এই জায়গাটা করার দরকার। এখানে বিন্দুমাত্র ছাড় দেওয়া উচিত না। বিগত দিনে এই প্রসঙ্গে বলি, বিগত দিনে যে সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে, একটারও বিচার হয়নি, যে সরকারের আমলেই হোক। এমনকি যে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিদার তো আওয়ামী লীগ করে, কিন্তু আওয়ামী লীগের আমলেই তো অনেকগুলো ঘটনা ঘটেছে, বেশি ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলোর বিচার হয় না। এই ঘটনা যদি বিচার হতো, দৃষ্টান্তমূলক শাস্তি হতো, তাহলে দুর্বৃত্তরা এই সাহস পেত না। তো আমার কাছে মনে হয় কি, যে দেশে হিন্দু মুসলমানের সম্প্রীতি, এই সে আদিবাসী বাঙালি সম্প্রীতি, সব সম্প্রীতি রক্ষা করার জন্য এই ধরনের দুর্বৃত্তদেরকে চিহ্নিত করা দরকার, এবং তাদের যেসব ঘটনা ঘটেছে, অতীতেও যা ঘটেছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, এর কোনো বিকল্প নাই। এই প্রসঙ্গে একটু যদি আমি বলি, যে যেটি বলছিলেন যে কোনো এর আগের অতীতের সরকারগুলোতেও কোনো বিচার হয়নি, এই বিচারহীনতার সংস্কৃতি এখানে গড়ে ওঠার কারণ কি, যে যারাই ক্ষমতায় থাকে তারাই এটা করে? ব্যাপারটা কিন্তু ওই লোকাল এরিয়ায় যেগুলো ঘটে,
এটা কিন্তু সবসময় দেখবেন যে সরকারি দল উইনার্স টেক্স অল। সরকারি দলের যে নেতা থাকে সেই সব ক্ষমতার অধিকারী, তাদের ছত্রছায়াই কিন্তু ঘটনাগুলি ঘটে, দোষ চাপানো হয় এর ঘাড়ে ওর ঘাড়ে। আমার বক্তব্য হলো এবারের যেটা বলা হয়েছে, সাইদ ভাইয়ের সাথে আমি একমত হয়েই আমি বলছি, এবারে কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এই পূজার ইস্যুটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ পার্শ্ববর্তী দেশ এটাকে ইস্যু করতে পারে, একটু অপপ্রচারও আছে। হ্যাঁ, ইস্যু করতে পারে। সুতরাং যেহেতু আমাদের বড় মাইনরিটি বলবো যে হিন্দু জনগোষ্ঠীর এই পূজাটা, তারা তো নিজের থেকে এটাতে কোনো ঝামেলা করার কথা নয়। আর সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা পূজা মণ্ডপে কিন্তু একটা অনুদান দেওয়া হয় এবং সেটা যাতে বহাল থাকে, সেটা কোনো ইস্যু তৈরি না হয় সেটা থাকে। এবং এবারে বিশেষ করে আমি বলবো প্রত্যেকটা মণ্ডপে অতিরিক্ত সিকিউরিটি নিরাপত্তা দেওয়া উচিত। সেটা র্যাবকে আরও বেশি সদস্য সংখ্যা প্রয়োজনে বিভিন্ন জায়গার থেকে ধরেন বিজেপি বলেন, আর্মি বলেন, হায়ার করে ঢুকায় দিয়ে হোক, আর্মি দিয়ে হোক, যেভাবে হোক, কোনো একটি মণ্ডপে যাতে কোনো রকম কোনো দুর্বৃত্ত ঘটনা না ঘটাতে পারে, এটাই একটা ইস্যু হতে পারে। সুতরাং এটা কিন্তু খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে। অর্থাৎ আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে ধরেন এখন যে সরকারটা আছে, সরকার তো 20 জনের সরকার ভার্চুয়ালি, আর সবই তো প্রশাসন থেকে পুলিশ দিয়ে সবই তো আসলে হাফ ডান অবস্থায় আছে। সুতরাং যতগুলো রাজনৈতিক দল আছে তাদেরও কিন্তু সক্রিয় হওয়া উচিত এক্ষেত্রে, কারণ তারা তো দেশের জন্যই রাজনীতি করে। যদি এই পূজা মণ্ডপ নিয়ে বা পূজা নিয়ে যদি কোনো কিছু ঘটে, ছোটোখাটো ঘটনাও ঘটে, এটা বৃহৎ আকার ধারণ করে এটা স্ক্যান্ডেল হবে। এই সুযোগটা যাতে কেউ না পায়, আমার মনে হয় সকল জনগণের সকল শ্রেণী পেশার লোক এই পূজাটা যাতে ভালোভাবে হয়, নিরাপদে হয়, এটা সাহায্য করা দরকার। আবু সাইদ খান, আপনার কাছে একটি জিনিস জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি গত 2 মাসের পরিস্থিতি যদি আমরা অবজার্ভ করি, তাহলে প্রথম দিকে পুলিশ যেটি বলছিলেন যে পুলিশ ছিল না, তারপরে পুলিশ এসছে, এখনও সবাই জয়েন করেছে সেটা বলা যায় না, সেনাবাহিনীও কাজ করছে, যৌথ বাহিনী কাজ করছে, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে পূজাকে কেন্দ্র করে শুধু না, সার্বিকভাবে আমাদের কি আইন শৃঙ্খলা পরিস্থিতির কি উন্নতি হচ্ছে কিনা বা শঙ্কার জায়গা আছে কিনা? খানিকটা তো উন্নতি হয়েছেই, এবং মানে 5 তারিখের পরে ওই সরকার পালিয়ে যাওয়ার পরে যে অবস্থা ছিল, বেহাল অবস্থা ছিল, সেখান থেকে তো কাটিয়ে উঠছে। কিন্তু অবস্থাটা এখনও পুরোপুরি স্বাভাবিক না, সব জায়গায় একই রকম না। এই ক্ষেত্রে আমার মনে হয়, যেটা আজবেও বলছিলেন, পুলিশটাকে একটু সংস্কার করা দরকার। সেটা তো শুরু থেকেই শুনছি না, পরিবর্তন হবে। এটা হলে তো, এটা তো একটা কমিশন বসিয়েছে, কমিশনে ইচ্ছে করলে তো গভর্নমেন্ট একটা ফরমান দিয়ে কাজ করতে পারে না, তাকে তো একটা কমিশন বসিয়েছে, 3 মাসের মধ্যে কমিশন রিপোর্ট দেবে, সেই রিপোর্টের ভিত্তিতে নতুন রিক্রুটমেন্ট এবং পুলিশের কিছু নিয়ম নীতিরও পরিবর্তন করা দরকার, পোশাকেরও পরিবর্তন দরকার, মানসিকতারও পরিবর্তন দরকার। এই যে সামগ্রিক একটা পরিবর্তনের জন্য সময় দিতে হবে। আসলে তো খুব মানে চট করে আমরা কোনো ফল পাবো না, এবং এই অবস্থাটাকেই সামাল দিতে হবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে যখন এই ধরনের অবস্থা তৈরি হয়, তখন সামগ্রিক দায়িত্ব হচ্ছে জনগণের। জনগণকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, এবং তাদেরকেই এই দায়িত্বটা গ্রহণ করতে হবে। অতীতে আমরা দেখেছি যে জনগণ কিন্তু শান্তি শৃঙ্খলা মেনটেন করেছে। তা আমার কাছে মনে হয় এই ব্যাপারে রাজনৈতিক দল, এই ব্যাপারে বিভিন্ন সামাজিক সংগঠন, তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সাইদ ভাই, আরেকটা ব্যাপারে একটু যোগ করি। আপনি যেহেতু বললেন যে সময় দিতে হবে সংস্কারের জন্য, মানে আমি 3 মাস সময় দিলাম সংস্কারের জন্য সংবিধান প্রণয়ন কমিটিকে, আমি দুর্নীতি বা অন্য আরেকটাকে আমি 3 মাস সময় দিলাম, পুলিশটাকেও কি আমার এত সময় দিয়ে, আমার হাতে কি এত সময় আছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি তো 1 মিনিটের জন্য তো, কিন্তু বিকল্প নেই, আপনি তো একটা ফরমানেট দিয়ে করতে পারেন না। তো সেখানে তো বিভিন্ন অভিজ্ঞতা এক্সপার্ট আছে, তাদের মত গঠন করতে হবে কিভাবে করে, পৃথিবীর অন্যান্য দেশে পুলিশ কিভাবে তারা মানে জনগণের বন্ধুতে পরিণত হয়েছে, সেখানে পুলিশের সিস্টেম কি, সেই অভিজ্ঞতারও বিনিময় করার দরকার। এবং আমাদের পুলিশের কোথায় কোথায় ডিফেক্ট, সেগুলো খুঁজে বের করা দরকার। ইচ্ছে করলে তো চট করে করা যাবে না, এবং তাড়াহুড়া করে আপনি তো একটা বাহিনীর পরিবর্তন করতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে যে এই সময় তো আমরা খুব তড়িঘড়ি করে তাড়াতাড়ি পরিবর্তন চাইছি, কিন্তু আমার কাছে মনে হয় যে তাড়াতাড়ি পরিবর্তনের কোনো সুযোগ নেই।
আমরা তো শুধু তাড়াতাড়ি করে এই পরিবর্তন চাচ্ছি তা না, নির্বাচন নিয়েও তো একটা তাড়াহুড়া সেটাও বা হচ্ছে একটা সময়সীমা আছে। বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে, আবার সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে আমরা যৌক্তিক সময় নেব, আসলে তার বেশিও নেওয়া হবে না, এই কথা শুরু থেকেই বলছেন। আবার গতকাল আমরা শুনলাম যে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে আগের যে সংস্কার কমিটিগুলো হয়ে গেছে সেগুলো তাদের কাজ শেষ করবে, অর্থাৎ 3 মাসে, ডিসেম্বরের শেষে অর্থাৎ জানুয়ারির শুরুতে, তারপর নির্বাচনী রোডম্যাপ। তো নির্বাচন নিয়ে কিংবা এই যে সময় দেওয়ার ব্যাপারটা নিয়ে, এটি নিয়ে কোনো রাজনীতিকরণ আছে কিনা বা না, দেখছেন? দেখেন, আমি প্রথমে বলি যে একটু আগের ইস্যুটা একটা জি, ওটা point বলে বলি। নেন। ধরেন 5 তারিখে এই সরকারের পতন ঘটেছে। 5ই আগস্ট, 5, 6, 7 কোনো গভর্নমেন্ট ছিল না। 8 তারিখে শপথ নেয়। পশ্চিমা দেশে আধা ঘন্টা যদি ব্ল্যাকআউট হয়, এক্স্যাক্টলি। লুট হয়ে যায়, আমাদের দেশে কিন্তু মেজর কোনো ক্ষতি হয়নি। কেউ শাসন ব্যবস্থায় ছিল না, কিছুই ছিল না, স্বাধীনভাবে এই দেশের জনগণই রক্ষা করছে। তা আমরা করছি কি একটা সিস্টেম, দুষ্কৃতিকারী অল্প, জি, কিন্তু সুযোগ পাইলে তারা হানা দেয়। এটার জন্যে চেক দেওয়ার জন্যে জি। কিছু দুষ্কৃতি, যেমন সাইদ ভাই বললেন, এটা সত্য, একটা পুলিশ রিফর্ম পশ্চিমা দেশের মতো এটা জনগণের বন্ধু দাঁড় করতে এটা অনেক সময়ের ব্যাপার, অনেক সময়। কিন্তু এমার্জেন্সি মিট করার জন্যে এটা ম্যান পাওয়ার দরকার। সেটা তো ইমার্জেন্সি করতে পারতো, কয়েকজন এক্সপার্টের সাথে আলাপ করে করতে পারতো, সেটা হচ্ছে না। আমি এই জন্য বলছি স্লো। 2 হচ্ছে আপনি যেটা বললেন যে সংস্কার বা নির্বাচন। দেখেন, প্রধান উপদেষ্টা সিএনএন এর সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন। তিনি কিন্তু বলেছেন যে সময়, ইলেকশনের সময় আমরা দিব। তিনি আর্মি চিফ যে 18 মাসের একটা সময় বলেছিলেন, সেটাও তিনি মোটামুটি বলছেন আমলে নেন নাই। এখন যে প্রশ্ন, পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আপনি যে সংস্কার করবেন, জি। কমিশনগুলি গঠন করছে, তার সদস্য আপনি জানেন কে কে? না, প্রধান ছাড়া তো কিছু জানি না কেউ আমরা নাই, এখন। কমিটি তো গঠন হয় নাই। না, এবং তারা রাজনৈতিক দলের সঙ্গে আগে সংলাপ করবে, তারপরে তারা এটা সংস্কার তো করবে, তাও আবার হয়নি। নতুন করে কইতেছে। নতুন যোগ আবার হয়েছে। একবার তো দেখা করছে। জি, প্রথমে আমি আগের থেকে আমি নিজে বলছি জি। যে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সংস্কার হবে না, সংস্কার রিপোর্ট তৈরি করে রাজনীতিবিদদের সাথে আলোচনা করতে হবে। কারণ হচ্ছে যে ওই যে বড় দল ছোট দলের সাথে যে বসছিল প্রধান উপদেষ্টা, জি, 300-400 প্রস্তাব হাজির হয়েছে। একটা রাজনৈতিক দল একাই 82টা সংস্কার প্রস্তাব দিচ্ছে, তার 82 জন সদস্য আছে কিনা সন্দেহ। তো এদের সাথে বসে সমাধান হবে না। সুতরাং এই যে কমিশন, এটা রাইট ডিসিশন। কমিশনটাকে তো কাজ করতে দিতে হবে। কমিশন তো গঠন হয় নাই। বলা হয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কমিশন 3 মাস, এই এই গত 1 তারিখ থেকে কাজ করার কথা। হ্যাঁ, এই 1 3 তারিখ মাস থেকে। পরে প্রতিবেদন দিবে, তারপরে আবার ফের রাজনৈতিক দল, সুশীল সমাজ বা স্টেক হোল্ডার সাথে কথা বলে এটাকে চূড়ান্ত করা হবে। হ্যাঁ, এটা তো একটা ইলেকশনের রোড ম্যাপই বলবো আমি। ধরেন 3 মাস যদি চূড়ান্ত হয়ে যায়, 3 মাস ধরেন রিপোর্ট দিল, 3 মাস পরে চূড়ান্ত হলো। হ্যাঁ, আর নাই 90 দিনের নোটিশ লাগে ইলেকশনের, সে জায়গায় 180 দিন লাগলো, কথার কথায়। কিন্তু এখানে এখন তো জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। এখন বলা হচ্ছে আগে সংস্কার হওয়ার পরে আপনার রোড ম্যাপ আসবে, তার আগে না। তো এখন এখানে সরকারের পক্ষ থেকে তো একটা জায়গায় স্টিক করতে হবে, যেখানে দলগুলোর থেকে বলা হচ্ছে একটা রোড ম্যাপ। আমিও তো বলছি বরাবরই যে একটা নিরপেক্ষ নির্বাচন করতে মিনিমাম যে সংস্কার দরকার সেটা করে একটা নিরপেক্ষ নির্বাচন করতে দেওয়া উচিত, ডেট দেওয়া উচিত। এখন ধরেন যদি সংস্কার বলেন, এখন সাইদ পাকিস্তান আমলের লোক, আমিও পাকিস্তানের গোড়ায় দেখেছি, প্রত্যেকটা মানুষের মনোজগতের যে পরিবর্তন ঘটে গেছে, এই মনোজগৎ যতক্ষণ পর্যন্ত তৈরি না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত সংস্কার দরকার পড়বে। হ্যাঁ, আমরা বলি না যদি পরিবর্তন না হয় মনোজগতের, না, সরকার যদি মানবিক হয়, আর দেশে যদি আইনের শাসন থাকে, বৈষম্য না থাকে, যেটা ছাত্ররা মূল দাবিটা করছে, এটা যদি এইভাবে সরকার যদি চলতে থাকে, তাহলে মনোজগৎ পরিবেশই তৈরি করে দিবে। আমরা তো আর এটা বিপ্লব হয় নাই, সমাজতান্ত্রিক বিপ্লব না যে এরপরে কালচারাল রেগুলেশন করে আপনার দ্রুত মানসিকতা চেঞ্জ করে দিবেন, তা তো না। এটা সময় নেই। যেমনি 53 বছরে ধীরে ধীরে মানুষের মনোজগৎ
এখন দেখেন কেউ, আগে তো ছোটোবেলায় দেখছি যে ঘুষ খাইলে তার ঘৃণা হতো মন থেকে, চুরি করলে ঘৃণা হতো, এখন তো ঘৃণা হয় না, ওরাই ক্ষমতাবান। এই এখন প্রত্যেকটা লোক, আমার মনে হয় আমরা 3 জন সৎ আছি, সুযোগ পাইনি বলে ভাবটা তো এমন। মানসিকভাবে জাতি তো ধ্বংস হয়ে গেছে এই 15 বছরে। তো আপনি দেখেন যারে ধরে তারে 1000 কোটি, 100 টাকা না, 1000 টাকা না, যাকে ধরে তাকেই 1000 কোটি। তাতে মানুষের অবস্থাটা, আমি তো সৎ দেখেছি। 71-এর 2টে সাংবাদিক ধরা পড়লো, আমি তো কল্পনাও করি নেই তারা, আমি তো মনে করেছি তারা সাংঘাতিক হাইয়েস্ট ফর্মের প্রফেশনাল। 29টা ফ্ল্যাট বেরিয়েছে, কল্পনা করেন। প্রেস ক্লাবে বসে থাকি, 15,000 টাকা বেতন পায় না, তার ফ্ল্যাট আছে, তার গাড়ি আসতেছে। একটা গাড়ি চালাতে তো 40-50,000 টাকা লাগে, পুরান গাড়ি, তো কই টাকা পায়? এই জন্য বলতেছি যে আগে প্রধান উপদেষ্টা বলছিল 6টা বলছে, আর একটা কিন্তু লাস্টে বলছিল গণমাধ্যম সংস্কারও কমিশনও হবে, এটা কিন্তু করতেছে না। গণমাধ্যম সংস্কার না হওয়া পর্যন্ত কোনো সংস্কার করে কোনো লাভ হবে না। কারণ আমরা ছোটবেলায় পড়ছি না, নিউজ পেপার, আগে তো নিউজ পেপার ছিল, হ্যাঁ শেষ করি, নিউজ পেপার ইজ দ্য মিরর অফ সোসাইটি। তা আপনি এই মিডিয়া যদি ঠিক না করতে পারেন, ততক্ষণ পর্যন্ত ওই সংস্কার করে লাভ, মিডিয়া নষ্ট করে দিবে। সুতরাং এখানে সংস্কার করতেই হবে। অবশ্যই একদম সংক্ষেপে আপনি শেষ করবেন, তারপর আমরা যে হ্যাঁ মিডিয়া সংস্কার করতে হবে, এখানে মিডিয়ার লোকেরাই মিডিয়ার সংস্কার করতে হবে, এটা সরকার করে দিতে পারবে না। অতএব এটা মিডিয়ারই দরকার, এবং রাজনৈতিক দলের সংস্কারও দরকার, যেটা রাজনৈতিক দলকে করতে হবে। এবং রাজনৈতিক দলের ভিতর যদি গণতন্ত্র চর্চা না হয়, তাহলে দেশে কিভাবে তারা গণতন্ত্র চর্চা করবে? কিন্তু আমরা লক্ষ্য করছি যে রাজনৈতিক দলগুলো দেশের গণতন্ত্রের দাবি দাওয়া করে, কিন্তু নিজের দলের মধ্যে গণতন্ত্র চর্চাও করে না এবং সেই গুরুত্ব উপলব্ধি করে না। সংস্কার কতটুকু কতদিনে হতে পারে, কবে রোডম্যাপ, কবে আর নির্বাচন? আমার কাছে যেটা মনে হয় যে সংস্কার কি কি করা দরকার, মানে তারা একটা পরিকল্পনা হাজির করুক। জি, সেটাও তো আমরা তারপরে পাচ্ছি না। সেটা কতটুকু রাজনীতি মানে এই সরকার করবে আর কতটুকু রাজনৈতিক দলকে করতে হবে, এবং এই সরকারের পক্ষে কতটুকু করা সম্ভব, এগুলো রাজনৈতিক দলের বিরুদ্ধে আলোচনা করে ঠিক করতে হবে। ইচ্ছে করলে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা অন্য কেউ এই রোডম্যাপ দিতে পারবে না, এটা সম্ভব না যতক্ষণ পর্যন্ত আমাদের কাজের পরিধিটা তো আমরা জানি না কি কি কাজ করতে হবে। এবং ওই যে মানে শত শত সমস্যা আছে, আবর্জনা আছে, বিরাট স্তূপ হয়ে আছে, কতটুকু কাজ করব। আমরা তো 3 মাস সময় দিয়েছি, 3 মাসের জায়গায় না 4 মাস হবে, না 5 মাস হবে, তো তার মধ্যে তো আমরা একটা ধারণা পাবো। কিন্তু তার আগ পর্যন্ত যদি আমরা বলি রোডম্যাপ দিতে হবে, আমার মনে হয় সেটা ঠিক হবে না, কেন এটা বাস্তবসম্মত আমাদের হওয়া উচিত। মানে একটা প্রয়োজনীয়, একান্ত যে প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলোকে একটু সংস্কার বা একটা প্রস্তাব দিয়ে তারপরে রোডম্যাপ করা উচিত। এইটি যুক্তিযুক্ত। সেইটা ধরুন 3 মাস সময় দিয়েছে, তো 3 মাস সময়ের জায়গায় 4 মাস হতে পারে, 5 মাস হতে পারে, বড় জোর 6 মাস হতে পারে, তার বেশি তো আর হতে পারে না। তো আমাদেরকে এই সময়টা অপেক্ষা করতে হবে। কিছু জায়গায় আছে, যেমন কেউ বলছে যেমন সংবিধান সংশোধনের বিষয়, এটা দিয়ে একটু শেষ করে দিই, আপনি যদি একটু সংক্ষেপে বলেন। কেউ বলছে সংবিধান সংশোধন, কেউ বলছে পুনর্লিখন করতে গেলে তো সেই গণভোট কিংবা, আমার মনে হয় সেটা সুযোগ নেই, কেন তাহলে সেখানে আবার গণপরিষদ গঠনের বিষয়। আজকের বাস্তবতায় সেটা হচ্ছে আমাদের এটাকে সংবিধান করতে হবে, সংশোধন করতে হবে, এবং যে ক্লোজগুলা গণবিরোধী সেগুলোকে বাতিল করতে হবে, এবং আজকের প্রয়োজনে যে সংস্কারগুলো দরকার সেগুলোকে এর সঙ্গে অন্তর্ভুক্ত করতে হবে, সন্নিবেশিত করতে হবে। এইটি হলো জরুরি। আর একটা হলো আমাদেরকে বুঝতে হবে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা 72-এর সংবিধান তৈরি করেছি, অতএব এমন কোনো ঘটনা ঘটে নেই যে 72-এর সংবিধানকে মুছে ফেলতে হবে। 72-এর সংবিধানের আলোকেই আমাকে সংস্কার করতে হবে। অনেক ধন্যবাদ আবু সাঈদ খান এবং এম এ আজিজ, আপনাদের দুজনকেই কষ্ট করে আসার জন্য এবং এতক্ষণ সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে শুধু এতটুকু বলবো, আমরাও চাই একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ, যে বাংলাদেশে সবগুলো সরকার, রাষ্ট্রের সবগুলো অর্গান ঠিকমতো কাজ করবে, টেকসই হবে গণতন্ত্র, সমৃদ্ধ হবে আমাদের নির্বাচন পদ্ধতি, এবং আগামী দিনে যারাই সরকার আসবে তার একটি কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে দিয়ে যাবে এই সরকার। সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সন্ধ্যা 7:30টায় এনটিভির সন্ধ্যার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।